শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ফলে জ্ঞান অর্জনে পিছিয়ে পড়ছে শিশু কিশোররা, এমন দাবি করে অভিভাবকরা বলছেন বিদ্যালয় বন্ধ থাকার কারণে তাদের সন্তান বাসায় শুয়ে বসে সময় কাটায়। ক্ষতি পুষিয়ে নিতে সন্তানদের কোচিং সেন্টার বা শিক্ষকদের কাছে ব্যাচে পড়ান, এতে দিন দিন তাদের শিক্ষা ব্যয় বাড়ছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা অতিরিক্ত ক্লাস নেয়ার মাধ্যমে কেবল সমাধান করা সম্ভব। ইলিয়াস মাতবরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। তথ্য বলছে চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ছুটির তালিকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে 158 দিন ছুটি থাকছে। সেই হিসেবে 12 মাসের মধ্যে 5 মাসই ছুটি। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে আরও বেশি সময় ব্যাহত হয় শিক্ষাদান। দীর্ঘ বন্ধে পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হয় শিক্ষার্থীদের। ক্লাসের গ্যাপ আসলে বাসায় করা তোলা সম্ভব না। ছুটির প্রভাব অবশ্যই বাচ্চাদের পড়ে, কারণ বাচ্চারা তো বাসায় পড়ালেখা করতে চায় না। স্কুলে আসলে একটা রেগুলার একটা রুটিনের মধ্যে থাকে, সবকিছু একটা রুটিন থাকে। অবশ্যই প্রভাব পড়ে। বাসায় তো পড়েই না, স্কুল থাকলে তো রেগুলার পড়া হয়। বাসায় তেমন একটা পড়ালেখা করতে চায় না। পরীক্ষার সময় ক্লাস নেয়ার কোনো সুযোগ নেই বলে জানান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। প্রজাতন্ত্রের আদেশ পালন করাই সরকারি কাজ, স্কুলের একটা কাজ। ওনারা প্রজাতন্ত্রের আদেশ কি পেয়েছে যে তোমরা বাড়তি ক্লাস নিবা? এটার জন্য তারা কি ওইরকম করে? টিচাররা মনে করেন পরীক্ষার হলে ডিউটি করে এসে আবার ডিউটি করবে, আর 2 শিফট কিভাবে শিক্ষার্থীদের কিভাবে অ্যাকোমোডেশন হবে, এখানে আমাদের জন্য একটু কষ্টকর হবে যদি আমরা আবার পরীক্ষা চালাইও ক্লাস নেওয়ার কথা ভাবি, সেটা সম্ভব হয় না। তবে পরীক্ষার মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনায় রাজধানীতে বেসরকারি একাধিক প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রয়েছে। এসএসসি পরীক্ষা যখন শুরু হয়েছে তখন থেকেই আমরা ক্লাস, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমরা ক্লাস চালু করেছি এবং আমরা এর বিনিময়ে 1 পয়সা কোনো ফি নেওয়া হয় না। যদিও এ বিষয়ে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের রয়েছে ভিন্ন বক্তব্য। সার্বিক বিষয়ে একাধিকবার কল ও মেসেজ দিলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজাদ খান কোনো বক্তব্য দিতে রাজি হননি। দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় যে সংকট তৈরি হয় তা কোনোভাবেই বাসায় কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমেই রয়েছে এর সমাধান, এমনটি মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নারী কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় বিক্ষোভ করছেন স্থানীয় ওলামা মাশায়েখরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। এই মুহূর্তে আছি রামপুরা সুপার মার্কেটের সামনে। এখানে জুমার নামাজের পর হাজার হাজার তৌহিদি জনতা, তৌহিদি জনতা তারা রাস্তায় নেমে এসেছেন। তারা দাবি জানাচ্ছেন যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তারা বলছেন সেগুলো কোরআন সুন্নাহ বিরোধী, তারা এগুলোর বাতিলের প্রতিবাদ জানাচ্ছেন। এখানে এই মুহূর্তে আজকের আয়োজনের সভাপতি বক্তব্য দিচ্ছে, আমরা সরাসরি তার সাথে তাকে যুক্ত করছি আমাদের লাইভে। কন্যা সন্তানের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি বিধবা ও অসহায় বয়স্কা নারীদের যৌক্তিক আর্থিক ভাতা প্রদান করতে হবে। 5 নম্বর, গুম, খুন, ধর্ষণ ও শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায়ের প্রতিকারে কোরআন ভিত্তিক শরঈ বিচার ব্যবস্থা চালু করতে হবে। 6 নম্বর, যৌতুক, ইফটিজিং, যৌন হয়রানিমূলক অপরাধের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহল আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের যেমনটি শুনছিলেন, এখানে তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। এই দাবির মধ্যে রয়েছে যেই নারী সংস্কার কমিশনের সরাসরি বিরোধী, তারা এগুলো বাতিলের দাবি জানিয়েছেন এবং কোনোভাবে যদি সেই দাবিগুলো বাস্তবায়ন করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এবং তারা বলছেন মুসলিম দেশে কোনোভাবেই, তারা বলছেন যে যেই সংস্কার কমিশন যেই দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলো কোনোটাই আমাদের সংস্কৃতির সাথে যায় না, আমাদের ধর্মের সাথে যায় না। সুতরাং সেই দাবিগুলো অবশ্যই বাতিল করতে হবে। সংস্কার কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন করা যাবে না। যদি বাস্তবায়ন করা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামপুরা এলাকা থেকে আফজাল হোসেন জানাচ্ছিলেন
ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরের সংবাদে। ঢাকার দূষিত নদীগুলোকে স্বচ্ছ পানিতে রূপান্তর জরুরি বলে মনে করেন পানি সম্পদ এবং পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 24তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড AGM 2024 অফ দ্য জিওলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়া তিনি 42টি প্রতিষ্ঠান নদীকে দূষণ করছে বলে তথ্য তুলে ধরে বলেন, নদীকে বাঁচাতে হলে পানি প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দূষণমুক্ত করতে হবে। অপরদিক নদীর গতি প্রবাহ ঠিক রাখতে হলে দখলমুক্ত করার কোনো বিকল্প নেই বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বনাঞ্চল ধ্বংসের প্রতিকার গ্রহণ সহ শত বছরের গাছ কাটা বন্ধ করার পরামর্শ দিয়ে বলেন, এখনই পদক্ষেপ না নিলে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না। ম্যাস পিপলকে একই ইনফরমেশন, যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও শীর্ষক মুক্ত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। দেশে কারা অস্থিরতা করছে প্রশ্ন রেখে বলেন, এই অস্থিরতার দায়ভার বিএনপি নিবে না। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করলে অন্তর্বর্তী সরকারকে আরও অস্থিরতার মধ্যে পড়তে হবে বলেন জয়নুল আবেদিন ফারুক। সংস্কারবাদীর সামনে পড়ে আপনি এই দেশের গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বলে আমরা মনে করি। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তা রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতক্রমে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সাকি বলেন, সরকারের বক্তব্য অনুযায়ী তাদের নীতি অনুসরণ করা হচ্ছে না। বাংলাদেশের শ্রমিকদের সম্মানজনক বাঁচার মতো বেতন ভাতা নিশ্চিত করতে হবে। একটা গণতান্ত্রিক শ্রমিক আইন নিশ্চিত করতে হবে। শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ এক পাও এগোতে পারবে না বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি। রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে আলোচনা যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার। শ্রমিকরা যদি নতুন বাংলাদেশের যাত্রায় তাদের গুরুত্বপূর্ণ অংশ না হয়, তাদের দাবি দেওয়া, তাদের অধিকার, তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয়, তাহলে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। 2-1টা সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায় অপরিবর্তিতই রয়েছে। পটল, চিচিঙ্গা, বরবটি, বেগুন সহ নানা সবজি 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে নতুন চাল আসায় কেজিতে কমেছে 8 থেকে 10 টাকা। এছাড়া গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে 50 টাকা। গত সপ্তাহের মধ্যে আছে, এই সপ্তাহে এখনো বাড়ে বুড়ে নাই। আলু 20 টাকা কেজি, আদা দেশিটা 120 টাকা। 28 মনে করেন 2-3 টাকা কমছে। তো বেশিরভাগ কমছে মিনিকেট চালের দাম। মিনিকেটটা প্রায় 10 টাকা, কোনো 8 টাকা, কোনো 12 টাকা, এইভাবে দাম কমছে। গত সপ্তাহে এই সপ্তাহে মাছের দর খুব কম। প্রতি কেজিতে মনে করেন 40 টাকা 50 টাকা, কোনো মাছে 100 টাকা কম আছে। ব্রয়লার আজকে 2 সপ্তাহ ধরে একই দামই আছে। হয়তো 15 দিন আগে আসছিল 190 টাকা, এখন বর্তমানে 180-75। মালি যেটা 700 টাকা 750 টাকা ছিল সেটা এখন 850 টাকা গরু ভেদে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা ধরে পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শুরু হয়েছে 2 জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। এবারের ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন। রেলওয়ের তথ্য অনুযায়ী শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসন রয়েছে 33,315টি। ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে 31 মে থেকে 6 জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে ঘিরে এবারই প্রথম আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান। কবির 126তম জন্মবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে নজরুলের উদ্দীপনামূলক 10টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 30 মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে নজরুল কনসার্ট। এছাড়াও নজরুল সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বিভিন্ন আন্দোলন সংগ্রামে বরাবরই প্রেরণা জুগিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। সবশেষ ছাত্র জনতার অভ্যুত্থানে সেই অনুপ্রেরণাও ছিলেন নজরুল। ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণী। আর তাই কবির 126তম জন্মবার্ষিকী ঘিরে প্রথমবারের মতো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায় কবির উদ্দীপনামূলক 10টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। 30 মে আমরা মানিক মে এভিনিউতে একটা হিউজ কনসার্ট করছি, ওপেন এয়ার কনসার্ট, যেটাকে আমরা নাম দিয়েছি নজরুল কনসার্ট। আর এর মাধ্যমে এবারই প্রথম জাতীয়ভাবে নজরুল সঙ্গীত পরিবেশিত হবে রক স্টাইলে বলে জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। যেই গানগুলোর চেতনায় আমাদের তরুণরা এবার লড়াই সংগ্রাম করেছে, সেই গানগুলোকে আমরা রক মিউজিকের ভিতর দিয়ে আমরা উপস্থাপন করছি এবং সেটা একটা ওপেন এয়ার কনসার্ট হবে মানিক মে এভিনিউতে। সেখানে বাংলাদেশের বেস্ট এবং জনপ্রিয় 10টি ব্যান্ড পারফর্ম করবে। এছাড়াও কবির 126তম জন্মদিনে নজরুল সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে 4 গুণীজনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। নজরুল অন্তপ্রাণ, যারা তাদের সারা জীবনব্যাপী সাধনা করেছেন নজরুলের, এবং এটা আসলে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো এই পুরস্কারটা, যারা নজরুল নিয়ে কাজ করেন। আমি এলোকে সে ঝড়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আমি বিদ্রোহী শত বিশ্ব। অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির হিড়িক পড়েছে বরিশালের বানারীপাড়ায়। মুক্তিযোদ্ধাদের বরাদ্দের ঘরে থাকছেন তাদের স্বজনরা, অথচ বিকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। সরেজমিন অনুসন্ধানে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকার অসহায়, দরিদ্র, গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে বানারীপাড়া উপজেলায় কয়েক ধাপে নির্মাণ করেন আশ্রয়ণ প্রকল্প। অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যাচ্ছে অন্যত্র। কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। আমি কিস্তি উঠাইয়া সামান্য কিছু টাকা দিয়ে আমি ঘরটা রাখছি, এরা ঘরে আসে না, তালা মারা থাকে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের নামের ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো ভোগ দখল করছেন তাদের আত্মীয় বা ভাড়াটিয়ারা। আমার চাচার নামে মুক্তিযোদ্ধা, তার নামে ঘরটা বরাদ্দ হয়েছে, তো আমি তার কাছে গেলাম যে কাকা আমার তো থাকার জায়গা নাই, আপনি তো ঘরটা ওখানে পড়ে রয়েছে, আমি থাকি, ঠিক আছে, ঠিক আছে থাকো। ঘরটা আমরা নিয়েছি, আমার চাচা হয় ধর্ম বাপ বানাইছে, হ্যাঁ আমরা হ্যাঁ ঘর লাগে না দেখে আমাদের থাকতে দিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছেন প্রকৃত ভূমিহীনরা। তাদের দাবি বিকৃত ঘর ফেরত এনে প্রকৃত গৃহহীনদের বুঝিয়ে দেয়ার। অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে এখনো, কিন্তু তারা একটা ঘর পায় না। যারা টাকা নিয়েছে মূলত এই ঘরদুয়ার বেচিয়া, এই টাকাটা ফেরত দেওয়া হোক। ঘর ভাড়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমার তহসিলদার সার্ভেয়ার সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে, যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব, দ্রুতই ব্যবস্থা নেব। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যাদের ঘরবাড়ি কিছুই নেই তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব, এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে
এবং যারা যোগ্য তাদেরকে আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরগুলো বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের। টাকার বিনিময়ে সেগুলো হয়েছে বিক্রি, আর এতে বঞ্চিত হয়েছে প্রকৃত গৃহহীনরা। তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় সুষ্ঠু, সুন্দর এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।